প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যুগলবন্দি অনুষ্ঠানে। আজকে আমি কাজী জহিরুল ইসলাম নিউ ইয়র্ক থেকে এবং ঢাকা থেকে কবি ফরিদ কবির যোগ দিয়েছেন। আমরা দুজন মিলে আহ, কবিতা পড়বো, কবিতা নিয়ে কথা বলবো। যারা কবিতা ভালোবাসেন, কবিতা লেখেন, কবিতার মধ্যে থাকতে চান, কবিতার মতো জীবনযাপন করতে চান, তারা আমাদের সঙ্গে নিশ্চয়ই থাকবেন। এবং আপনাদের আহ, যদি কোনো অনুরোধ থাকে, ফরিদ ভাইয়ের কোনো কবিতা আপনাদের চেনা থাকে, সেই কবিতাটি শুনতে চান, ফরিদ ভাইকে অনুরোধ করতে পারেন। আমার কোনো কবিতা যদি শুনতে চান, আমাকে অনুরোধ করতে পারেন। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা সেই কমেন্ট গুলো স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো। ফরিদ কবির 80-র দশকের কবি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বাংলা ভাষার কবি। দুই বাংলার জন্যই তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি। আহ, দুই বাংলার বিভিন্ন পত্র পত্রিকা, সাহিত্যের কাগজ, সর্বত্রই তিনি লিখেছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ 5টি এবং সবগুলো মিলিয়ে আমার কবিতা নামে একটি কবিতা সমগ্র বেরিয়েছে। তিনি আত্মজীবনীমূলক একটি গদ্য গ্রন্থ লিখেছেন যেটির নাম আমার গল্প। এছাড়া তিনি 2টি প্রবন্ধের বইও লিখেছেন। তো অনুষ্ঠানের শুরুতেই আমি ফরিদ ভাইকে অনুরোধ করব যে আপনি আপনার মতো করে কিছু বলে যদি আপনার একটি কবিতা পড়েন, এবং আপনার কবিতা দিয়েই আমরা অনুষ্ঠানটি শুরু করতে চাই। ধন্যবাদ কবি কাজী জহিরুল ইসলাম। আপনাকে ধন্যবাদ একটা কারণে যে সুন্দর একটি অনুষ্ঠান আপনি করছেন এবং আমাকে এখানে ডেকেছেন। আমি আসলে সত্যি বলতে যে এই ধরনের অনুষ্ঠান এড়িয়ে চলতে চাই এবং আমি অলরেডি সমস্ত টেলিভিশন চ্যানেল থেকে নিজেকে বিরত রাখছি নিজের অনুষ্ঠান করার থেকে। কিন্তু আপনার আহ্বান আমি এড়াতে পারিনি, কারো কারো আহ্বান আমি এড়াতে পারি না, সেটা একটা সমস্যা। অনুষ্ঠানের শুরুতে আমি ফরিদ ভাইকে অনুরোধ করব। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো যা বলছিলাম সেটা হচ্ছে যে কারো কারোর অনুরোধ এড়াতে না পারলে সেটাও আবার একটা সংকট তৈরি করে। কারণ অনেকে মনে করেন যে আপনি ওখানে তো কবিতা দিলেন, তাহলে আমাকে দিলেন না কেন? ওখানে পড়লেন তো আমাকে এখানে পড়লেন না কেন? তো আমি তখন বলি যে ভাই, আমি আসলে একজন সামাজিক মানুষ। বন্ধুদের প্রতি আমার কিছুটা মানে বিশেষ রকমের কি বলে পক্ষপাত আছে। সেই পক্ষপাতের কারণেই আমি অনেক বন্ধুকে এড়াতে পারি না, সেটা আমার একটা সমস্যা। তো সেই কারণে আপনার এই অনুষ্ঠানে যুক্ত হওয়া, কারণ আমি আপনাকে এড়াতে পারি। তো এই তারপরেও এর মাধ্যমে যদি দু চারটা কথা বলা যায়, যেসব কথা আমি অনেক সময় বলি বা অনেক সময় বলতে পারি না, সেটা হয়তো আজকে আমরা দুজনে আলাপ করব। সেসব কথা হয়তো আমাদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে সেটা বেরোবে। যারা এই অনুষ্ঠান দেখছেন কিংবা পরে যারা দেখবেন, তাদের সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে রাখি এবং খুব কাজের কথা খুব বেশি হবে বলে মনে হয় না। একেবারে অকেজো আড্ডা হয়তো হবে, আর দু চারটা কবিতা হয়তো পড়বো। আমি যদিও মনে করি যে কবিতা আসলে একেবারেই শোনার বিষয় না, মানে আমি নিজে অন্তত শুনে কবিতাকে বুঝতে পারি না। আমি কবিতা একান্তে পড়ার জিনিস বলে মনে করি, একেবারেই বই থেকে পড়ার জিনিস বা কাগজ থেকে পড়বার জিনিস বলে মনে করি। শুনে কোনো কবিতা আমি কমিউনিকেট করতে পারি। আমার ধারণা, আমার আশঙ্কাও এটা যে হয়তো আপনারাও আমার কবিতা কতটুকু আহ, শোনার মাধ্যমে কতটুকু কমিউনিকেট করতে পারবে, কতটুকু তার মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে আমার সংযোগ গড়ে উঠবে, সেইটা আমি জানি না। যদি কিছুমাত্র সংযোগ গড়ে ওঠে, তাহলে সেটা হয়তো আমি বলবো যে সেটাই হয়তো এই অনুষ্ঠানের সার্থকতা। আর যেটুকু হবে না সেটার জন্য দায়ী আমি। ঠিক আছে, আমি আপনার একটা কবিতা দিয়ে শুরু করি। যেহেতু এই বইটির নাম হচ্ছে আমার কবিতা, আমার কবিতা থেকে, আমার কবিতা যেহেতু সব কবিতাই আছে, ফলে আমি এখান থেকেই যে কয়টা কবিতা পড়তে চাই সেগুলো পড়বো। পুরোনো একটা কবিতা দিয়ে শুরু করি, মানে একেবারেই প্রথম জীবনে লেখা। যদিও এটি ঠিক প্রথম বইয়ের গ্রন্থ, প্রথম কবিতার বই নয়, দ্বিতীয় কবিতার বই থেকে আমি
একদম খুবই একটা সরল কবিতা, ছন্দের কবিতা। জহির খুব আহ, কিছুদিন আগে তার একটা ছন্দের কবিতা দিয়ে জহির শুরু করেছিল সেই অনুষ্ঠান। আমি ছন্দের কবিতা শুরু করি। আসলে এই জাতীয় অনুষ্ঠানে শুনতে মানে পড়ার জন্য হ্যাঁ, যে কোনো কবিতাই ভালো, কিন্তু শোনার জন্য ছন্দের কবিতাগুলো একটু বোধহয় ভালো হয়। সেই জন্য আমি এই জাতীয় অনুষ্ঠানে ছন্দের কবিতা পড়ার চেষ্টা করি। ঠিক আছে। আমি একদমই খুবই একটা হালকা ছন্দে লেখা একটা সহজ সরল একটা কবিতা বলছি। শুরুতে কবিতাটির নাম হচ্ছে তোর গল্প। তুই সন্ধ্যার নীল পর্দা কেন ছিঁড়লি, কেন আনলি ছিঁড়ে মৌ মৌ এই আলো। তোর ঢেউ ঢেউ বুকে নেমেছে স্রোত আগুনে, কোনো জল নেই, দাঁতে কাটলি ভুল দুঃখ সাদা ঝর্ণার মতো বইছে। তুই গাংচিল শুধু সূর্যের মতো মেলেছিস ডানা শুধু, তোর ভ্রমণে নেই শুনি। তবু কুয়াশার ঘন চাদরে নখ বসালি, তুই বৃষ্টির সেই ফোঁটাকে ডেকে বললি আয় পাহাড়ে। কেন বললি, কেন ডাকলি তাকে মৌ মৌ এই আলো। বাহ, অনেক সুন্দর। ফরিদ ভাই, আপনি যদি পড়ার সময় আরেকটু জোরে পড়েন তাহলে একটু হ্যাঁ, ভালো হয়। আমি শুনতে পেয়েছি, আর একটু ভালো শুনতে পেলে ভালো হতো। আমি জানি না দর্শকরা কেমন শুনেছে। এরই মধ্যে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন, কেউ কেউ কমেন্ট করতে শুরু করেছেন। তো দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো আমরা স্ক্রিনে দেখাবো। এবং যদি কোনো হ্যাঁ, যদি প্রশ্ন কিংবা কোনো কবিতার রিকোয়েস্ট থাকে সেটাও আমরা। আমার মাইক্রোফোনটা খুব ডিস্টার্ব করছে বোধহয়, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। ও, তাহলে ঠিক আছে। আমার মাইক্রোফোন বারবারই বলছে কেন পাওয়ার অফ। আপনি শুনতে পেলে সবাই শুনতে পাবে। ঠিক আছে তাহলে। আহ, আহ, জহির, হ্যাঁ, একটা একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই ধরুন এই যে এরকম অনুষ্ঠানের মাধ্যমে মানে কবিতার আমার এমনি জানার ইচ্ছে, আমার খুব ভালো ধারণা নেই যে যারা কবিতা শুনছে কিংবা আমাদের আলোচনা যারা শুনবেন তাদের আসলে তাদের আসলে কতটুকু আহ কবিতা সম্পর্কে তাদের এতে আমাদের কোনো কিছু উপকার হওয়ার বা যারা শুনছেন তাদের কবিতা সম্পর্কে বা কবিতা বিষয় আসলে সম্পর্কে কি ধরনের সুবিধা হতে পারে বলে আপনি এটা আমরা মন্তব্যগুলো থেকেই বুঝতে পারবো। আমি সবসময় যেটা মনে করি যে কবিতা আসলে শিল্পের একটি উচ্চমার্গীয় বিষয়। আম, হুম, কবিতার প্রতি খুব যে একেবারে সাধারণ মানুষের আগ্রহ থাকে তা নয়। যারা সাধারণত কবিতা শুনতে চায়, কবিতার প্রতি আগ্রহ দেখায়, কবিতার প্রতি কিছুটা বোধ তাদের নিশ্চয়ই আছে। এবং তাদের মধ্যে কেউ কেউ অবশ্যই অনেক বোদ্ধা, এবং তারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। যদিও চক্ষু লজ্জার কারণে অনেকেই বলতে চান না, যদি আমার একটি কবিতা খারাপও হয় বলতে চান না যে এই কবিতাটি ভালো লাগেনি। আবার দু একজন আছে একেবারে খুব স্ট্রেট ফরওয়ার্ড, তারা বলে দেন যে আপনার এই কবিতাটি আহ, আহ, ভালো হয় নাই, বা এই ধরনের কবিতা কেন পড়েন, বা জসিমউদ্দিন তো এমন কবিতা লিখতো না। তো এইরকম মন্তব্য আসে। তো আহ, মন্তব্য থেকে আহ, আমরা বুঝতে আহ, পারবো যে আমার কোনো উপকারে লাগবে কিনা। না, আমার একটা জিনিস আমি আমি একটু আপনার কাছে জানতে চাই। যেমন আমাকে যদি কেউ সরাসরি বলে যে ভাই তোমার এই কবিতাটি ভালো লাগলো না, কিংবা এই তোমার এই আহ, হ্যাঁ, বলুন, শুনছি। হ্যাঁ, না স্ক্রিনটা হঠাৎ করে হয়ে গেল কেন? হুম। তো তোমার এই কবিতাটি ভালো লাগলো না, কিংবা তোমার এই কথাটি ভালো লাগলো না, তোমার এই আলোচনাটি ভালো লাগলো না, কিংবা তোমার এই দৃষ্টিভঙ্গিটি আমার ভালো লাগলো না। আই ডোন্ট অ্যাকচুয়ালি মাইন্ড। আমি কিন্তু মাইন্ড করি না কখনো। আমি ভাবি যে এর মধ্য দিয়ে আমি আসলে বুঝে নিতে চাই যে আমি কতটুকু ভুল বললাম অথবা কতটুকু ঠিক বললাম। এই যে ভুল বলা বা ঠিক বলা, নিজেকে যাচাই করে নেওয়া, আমি কিন্তু নিজেকে যাচাই করে নিতে চাই বা এবং কারোর প্রতি বেশি, আমার ভুল শুদ্ধের চেয়েও বেশি যে আমি যেভাবে কমিউনিকেট করতে চাচ্ছি সেইভাবে কমিউনিকেশনটা যারা রিসিভ করছে তারা রিসিভ করতে পারছে না। পারছি ওয়েটা কিনা। হয়তো চেঞ্জ করতে হতে পারে। হ্যাঁ, এবং একটা জিনিস আপনাকে জহির বলি যে আমি কিন্তু কোনো সমালোচককে, অনেকে হয় না যে আমার অনেক এই যে ফেসবুক বন্ধু আছে যারা বলে যে অমুক আমার সঙ্গে ওর মতের মিল হয়নি তো ওকে ব্লক মেরে দাও, ওকে আনফ্রেন্ড করে দাও। আমি কিন্তু এই কারণে কখনো কাউকেই আনফ্রেন্ড করিনি বা ব্লক করিনি।
হ্যাঁ, আমাকে অনেকে মানে এক লেখক তো আমাকে চটি লেখকও বলেছে। ঠিক আচ্ছা। আছে, আমার গল্পের কিছু অংশ লেখার কিছু অংশ উল্লেখ আমি উদ্ধৃত যখন পড়লাম, পড়বার পরে আমার এক লেখক বন্ধু আমাকে চটি লেখক বলে আখ্যায়িত করলেন, এবং তার সঙ্গে আমার মৃত্যু তর্কও হলো। কিন্তু তর্ক হওয়ার পরেও আমি কিন্তু তাকে সে কন্টিনিউয়াস আমাকে সমালোচনাই করে যাচ্ছিলেন, কিন্তু আমি কিন্তু তাকে ব্লক করিনি। আচ্ছা, করিনি এই জন্য, আপনি করিনি আপনার এই জন্য লেখকদের মধ্যে, কবিদের মধ্যে আমার দৃষ্টিতে সোশ্যাল মিডিয়াতে অন্তত দেখি আপনি অনেক উদার। এমনকি আপনার টাইমলাইনেও আপনি রেস্ট্রিক্টেড করেননি, যে কেউ আপনার টাইমলাইনে পোস্ট করতে পারছে। এটা কিন্তু হ্যাঁ, আমিও করি না, আমরা কেউ করি না। আপনি যথেষ্ট হ্যাঁ, উদাহরণ পরিচয় দিচ্ছেন। কিন্তু আপনার হ্যাঁ, অনেকেই আমি জানি আমাদের কবিদের মধ্যে তারা এত সেন্সিটিভ, শুধু যে হুম, মানে সমালোচনা কেন, একটি শব্দ নেগেটিভ, মানে একটি শব্দ মানে প্রশংসা ছাড়া যদি কিছু বলি সঙ্গে সঙ্গে রেগে হুম। যান, এমনই আমরা এত সেন্সিটিভ। তো যে কারণে যারা পাঠক কিংবা অনুষ্ঠান দেখেন দর্শক, তারাও হয়তো এই সেন্সিটিভিটির কথা মনে রেখেই হয়তো সঠিক সমালোচনাটা অনেক সময় করেন না। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে সঠিক সমালোচনা না হলে একজন কবি লেখক যদি তার সমালোচনাটুকুই না জানতে পারে। ধরুন আমি পরপর ৪ টা কবিতা লিখলাম, ৪ টা কবিতার মু আ একই রকমের ভাষায় লিখলাম। কেউ যদি আমাকে বলেন যে, "ভাই তোমার এই পরপর কবিতা লেখার পরে বা পড়বার পরে আমার মনে হলো যে কিছুটা একঘেয়ে লাগছে।" আপনি ভাবেন জহির যে হ্যাঁ, আপনি কিন্তু সতর্ক হবেন। হ্যাঁ। আপনি কিন্তু সতর্ক হবেন। আপনি আপনাকে তখন আপনার জন্য এটা চ্যালেঞ্জ যে নিজেকে আবার কিভাবে বদলানো যায়। ঠিক কিনা? আমি তো তো ফলে আমি মনে নিন্দাকে বেশি মানে বেশি ওয়েলকাম করি প্রশংসার চেয়ে, কারণ ওই হ্যাঁ, নিন্দা আমাকে গড়ে। হ্যাঁ, রাইট। আমিও তাই মনে করি যে একজন আ লেখকের জন্য বা একজন কবির জন্য যদিও জীবনানন্দ দাশের সজনীকান্ত দাশের উপরে রেগে গেছিলেন। কিন্তু আমি অ্যা যদিও সজনীকান্তের অনেক বেশি নেগেটিভ অ্যাপ্রোচ ছিল, হয়তো সেই কারণেই জীবনানন্দ দাশ শনিবারের চিঠির নানান সমালোচনা উনি সইতে পারতেন না। এবং কিছুটা জীবনানন্দ দাশ কিছুটা স্পর্শকাতরও ছিলেন। কিন্তু আমি মনে করি যে একজন কবির জন্য সমালোচনার মানে উপযুক্ত সমালোচনার, আমি সবার সমালোচনা যে আমি গ্রহণ করি তা নয়, কিন্তু যারা কবিতা লেখেন, ভালো কবিতা লেখেন, যাদের হাত দিয়ে ভালো কবিতা লেখা হয়, আমি যদি বুঝি যে উনি পাঠক হিসেবে সেরা, মানে আপনি খেয়াল করবেন যে সকল পাঠকই কিন্তু পাঠক নয়, ঠিক কিনা? কেউ আছেন ভালো পাঠক, কেউ আছেন সাধারণ পাঠক। এই যে সাধারণ পাঠক এবং ভালো পাঠক দুটার মধ্যে একটা তফাৎ আছে। ভালো পাঠক হচ্ছে যিনি নাকি প্রচুর যার পড়াশোনা আছে, প্রচুর আ আ বা বিশেষ করে কবিতা বিষয়ক যার ধারণা স্পষ্ট, তাদের মন্তব্য আমি খুব গ্রহণ করি। আ ফলে স্পেশালি যারা ভালো কবিতা লেখে তাদের মন্তব্য আমি খুবই গ্রহণ করি। তারা আমার সমালোচনা করলে আমি সেগুলো গ্রহণ করি, হ্যাঁ। প্রশ্ন হচ্ছে যে আপনি কতটুকু গ্রহণ করবেন সেটা আপনি খুব ভালো জানেন। একজন কবি খুব ভালো জানেন যে উনি কোন সমালোচনাটুকু নেবেন এবং কোন সমালোচনাটুকু উনি নেবেন না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কতটুকু নেওয়ার নেবেন। কোনো মানে হয় না। আপনি যেটি নিবেন সেটি নেন, যেটি নিবেন না নিবেন না, ফেলে দিবেন। ফাইন, ফাইন, ফাইন। কিন্তু সমালোচনার কে গ্রহণ করতে জানতে হবে। আমি মনে করি যে এই আমি কালচারটা গ্রহণ করতে আমাদের বাংলাদেশের, আমি জানি না পশ্চিমবঙ্গে কতটা আছে, বাংলাদেশে এই কালচারটি গড়ে ওঠেনি। কোন শুদ্ধ ভালো সমালোচনার সাহিত্যই নেই বাংলাদেশে। হয় পিঠ চুলকানো এক আর না হয় নিন্দা। হ্যাঁ, এটা গড়ে উঠেছে, এই যে পিচ্চুটানোটা গড়ে উঠেছে যেহেতু এখন কথা প্রসঙ্গে অনেক কথা এসে যাচ্ছে। বাংলাদেশের সাহিত্য আমি মনে করি যে ৯০ দশকের পরে ছোট, ছোট নানান ছিটমহল গড়ে উঠেছে। ছোট, ছোট নানান গোষ্ঠী, উপগোষ্ঠীতে আ অ্যা 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 সাহিত্যের বা কবিদের না মানে বিশেষ করে কবিদের অনেকগুলো গোষ্ঠী এবং উপগোষ্ঠী গড়ে উঠেছে। এবং প্রত্যেকটা গোষ্ঠী তার নিজের গোষ্ঠীর লেখকদের লেখা অত্যন্ত বস্তাপচা হলেও তার প্রশংসা করছে। এবং অসাধারণ, তিনি একটা কবিতা লিখলে তার এই তার যারা গোষ্ঠীতে যারা আছেন তারা অসাধারণ, খুব ভালো, এরকম কবিতা বঙ্গ সাহিত্যে লেখা হয়নি, এরকম বলে যাচ্ছে। এইগুলো যে কত রকমের ক্ষতিকর, এবং তারা নিজেদের প্রশংসা করছে এবং অন্য গোষ্ঠীর লেখকদেরকে শুধু সমালোচনা করছে। আমি মনে করি এটা প্রচন্ড রকমের ক্ষতিকর। বাংলা সাহিত্যের জন্য এটা যে কি একটা পরিমাণের প্রশ্ন, ক্ষতিকর। একটা রিলিভেন্ট একটা প্রশ্ন এসছে, আপনি দেখেন স্ক্রিনে। পাঠক হুম। সৃষ্টি করা কবির দায়িত্ব, পাঠকের মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর সঠিক সমালোচনা গ্রহণ করার মানসিকতা কবিদের আছে কি? সাইদুর রহমান কামরুজ, তিনি ঢাকা থেকে এই প্রশ্নটি করেছেন।
আপনি একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্বশীল কবি ৮০ দশকের, দায়িত্ব নিয়ে আপনি এই প্রশ্নটির উত্তর দিতে পারেন। দেখুন, পাঠক সৃষ্টি করা কবির দায়িত্ব না, পাঠক আসলে নিজে নিজেই তৈরি হয়। আমার মনে হয় না যে কোনো কবি আমাকে পাঠক হিসেবে তৈরি করেছে। আমি প্রচুর পড়েছি, পড়তে 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 প্রথমে হয়তো হালকা বিষয়াশয় নিয়ে পড়েছি, এবং তারপরে আরো ভালো ভালো লেখার দিকে গেছি, ভালো সাহিত্যের দিকে গেছি, জানার চেষ্টা করেছি। এই জানার চেষ্টা করতে করতে আসলে আমি মনে করি পাঠক সৃষ্টি হয়। পাঠক নিজেই নিজেকে সৃষ্টি করে। আসলে কোনো লেখক আসলে আমার মনে হয় না যে পাঠক সৃষ্টি করে। পাঠক সৃষ্টি হয় কিভাবে? পাঠকের যদি তৃষ্ণা থাকে, মানে পিপাসাটা যদি থাকে, তাহলে তার মধ্যে যদি সারা পৃথিবীতে বাংলা ভাষায় কি লেখা হয়েছে, সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় কি লেখা হয়েছে, সেগুলো তার জানার যে আগ্রহ, এর আগ্রহের ভেতর দিয়ে পাঠকের সৃষ্টি হয়। ওনার শেষ প্রশ্নটা যে সমালোচনা গ্রহণ করার মানসিকতা কবি কি? হ্যাঁ, এবং শেষে যেটা বলেছেন সেটা আমি মনে করি উনি ঠিক বলেছেন, যে সঠিক সমালোচনা গ্রহণ করার মানসিকতা কবিদের থাকতে হবে। অন্তত আমরা দুজন থেকে বলতে পারি যে আমাদের আছে। হ্যাঁ, আমি তো বলতে পারি যে আমার আছে, এবং আপনারও দেখেছি যে আপনিও সমালোচনা সইতে পারেন। আমার আছে। আমাকে যদি কেউ এখন বলে যে ভাই আপনার কবিতা কিচ্ছু হচ্ছে না, আমি হয়তো বলবো ভাই কেন এটুকু মনে হলো আপনার? আমি হয়তো বিনয়ের সঙ্গে এটুকু জানতে চাই। কিন্তু এই যে পাঠকের সমালোচনা, এইটুকু না থাকলে, এইটুকু সহ্য করার ক্ষমতা না থাকলে কবি লেখকের পক্ষে এগোনোই সম্ভব। তরুণ কবি একটি দৈনিক পত্রিকার, বড় দৈনিক পত্রিকার সাহিত্য সম্পাদক, তার কবিতার নিচে কমেন্ট করলাম কবিতাটি আমার ভালো লাগেনি। সে খুব রেগে গিয়ে বললো এই কবিতা আপনার জন্য না। একটা জিনিস বলি, কোন কবিতা কার জন্য, এটা জহির আপনি কবি হিসাবে বলেন। একই কবিতা আপনি আজকে যেটা পড়ছেন আপনার ভালো লাগলো না, এই কবিতাটি আপনি হয়তো 1 বছর পরে বা কয়েক বছর পরে পড়ছেন, আপনার সবচেয়ে বেশি ভালো লাগতে পারে। এই যে তার কারণ হচ্ছে একজন পাঠকের মুডের উপরে কোন বই ভালো লাগবে এবং কোন কবিতা ভালো লাগবে এবং কোন কবিতা ভালো লাগবে না। এই যে কোন কবিতা ভালো লাগছে এবং কোন কবিতা ভালো লাগছে না, এটি পাঠকের মনস্তত্ত্বের উপরে নির্ভর করে, মানসিক গঠনের উপরে নির্ভর করে। আজকে যে কবিতাটি ভালো লাগছে সেটি কালকে ভালো লাগতে না পারে, আজকে যে কবিতাটি ভালো লাগছে না সেটি কালকে ভালো লাগতে পারে। এই যে তফাৎটা, এই তফাৎটা হয় দুটো কারণে। একটা হচ্ছে মানসিক পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, আরেকটা হচ্ছে আমাদের যে প্রজ্ঞা, আমাদের যে জ্ঞান, এইটিরও পরিবর্তন। কারণ আজ থেকে 20 বছর আগে বা 30 বছর আগে আমাদের যে মানসিক স্থিতি ছিল, আমাদের যে জ্ঞান ছিল, আমাদের যে প্রজ্ঞা ছিল, সেটা একরকমের ছিল। আজকে 30 বছর পরের আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, আমাদের ধারণা, অভিজ্ঞতা আলাদা। এই যে আলাদা হয়ে যায়, অ্যাডজাস্ট করার জন্যই আমাদের জ্ঞানকেও আমরা নিজেরা অ্যাডজাস্ট করে নিতে হয়েছে, নতুন কিছু শিখতে হয়েছে। ফলে এইভাবে এই বদলগুলো ঘটে। ফলে আজকে যে কবিতা আমার ভালো লাগলো না, আমি বললাম যে এই কবিতাটি ভালো লাগলো না, এতে দুঃখ পাওয়ার কিছু নেই। আমাকে যদি কেউ বলে আমি দুঃখ পাই না তো, কারণ আমি ধরে নিই যে আজকে তার এই কবিতাটি ভালো লাগছে না, কালকে ভালো লাগতে পারে, আবার ভালো নাও লাগতে পারে। এই যে ভালো লাগা এবং না লাগা, এই সবকিছুই আসলে এই এই মানুষের মনস্তত্ত্বের উপরে, পাঠকের মনস্তত্ত্বের উপরে নির্ভর। ধন্যবাদ ফরিদ ভাই। এক দর্শক বলেছেন যে আজকে আমাদের অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান ইন্তেকাল করেছেন, তার সম্পর্কে কিছু বলতে। অধ্যাপক আনিসুজ্জামান 1937 সালে জন্মগ্রহণ করেন, আজকে তিনি মারা গেছেন 83 বছর বয়সে। তিনি বাংলা সাহিত্যের এবং আমাদের ইন্টেলেকচুয়াল কমিউনিটির একজন অভিভাবক ছিলেন। তার মৃত্যুতে আমরা মানে বাংলা সাহিত্যের এবং আমি মনে করি যে বাঙালি জাতির একটি বড় ধরনের লস হয়েছে, অপূরণীয় ক্ষতি। তার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার, তার গুণগ্রাহী ভক্ত সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সবাই যেন শোক সইতে পারেন। যারা সৃজনশীল মানুষ, তাদের মৃত্যু নয় আসলে। তারা যে কাজ করে গেছেন, যে কাজ রেখে গেছেন, তার মধ্য দিয়েই তারা বেঁচে থাকেন। অধ্যাপক আনিসুজ্জামান, তিনি তার দেহটা চলে গেছে কিন্তু তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন সবসময়। ফরিদ ভাই আপনি যদি একটু অ্যাড করেন। নিশ্চয়ই। আমার যে শুনে
4:55 স্যার স্যার চলে যাওয়ার খবর আমি শুনেছি এবং সঙ্গে সঙ্গে আমার বুকটা শূন্য হয়ে গেছে এই কারণে যে আমার মনে হয়েছে যে বাংলাদেশে বিশেষ করে আপনি দেখবেন যে সাহিত্যের কোনো অভিভাবক আর এখন আর নেই, সত্যিকার অর্থে নেই। হ্যাঁ, এখন যারা আমাদের সিনিয়র যারা লেখক আছেন তাদের মধ্যে আপনার মধ্যে সেই অভিভাবকত্বের জন্য যে ধরনের ব্যক্তিত্ব। এই মানুষ ব্যক্তিত্ব দরকার হয় সেইটা আমরা খুব মিস করবো এখন। কারণ আনিসার যে ব্যক্তিত্বটা ছিল তাতে আমাদের মনে হতো যে আমরা আমাদের একজন অভিভাবক এবং আমরা তার কাছে যেতাম। আনিসারের সঙ্গে তো আমাদের প্রচন্ডই যে আমার তো অন্তত নিয়মিতই দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো এবং আমাদের পরিবারের সঙ্গেও তিনি অত্যন্ত ঘনিষ্ঠ। আহ, আমাদের সঙ্গে তো ঘনিষ্ঠতা আছেই সেটা, কিন্তু ফলে আমরা তো আমাদের একজন সুহৃদ, আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, আমাদের একজন কি বলবো অভিভাবকই আমরা হারিয়েছি, বিশেষ করে আমি তো হারিয়েছি। এবং আমি দেখতে পাই যে এর আগে যখন শামসুর রহমান মারা গেছিলেন, শামসুর রহমানের মৃত্যুতে আমার একই রকমের মনে হয়েছিল যে আমরা একজন অভিভাবককে হারিয়েছি। সৈয়দ শামসুল হকের ক্ষেত্রে আমার একই রকম মনে হয়েছিল, তারপরে মনে হয়েছিল যে কেউ না কেউ আছে, কিন্তু আনিস স্যার ছিলেন আমার ধারণার সর্বশেষ অভিভাবক। এরপরে আমাদের আর কোনো অভিভাবক আছে কিনা আমি জানি না যে যাকে আমরা অভিভাবক হিসাবে দেখতে পাই। আমাদের বন্ধু কবি রেজাউদ্দিন স্টালিন কমেন্ট করেছেন যে আয়োজনটি ভালো। অনেক ধন্যবাদ স্টালিন ভাই। আমি তাহলে এবার একটি কবিতা পড়ি। আমরা মাঝে মাঝে একটু কবিতা হ্যাঁ পড়ি, নিশ্চয়ই। না হলে হ্যাঁ শুধু যে আলোচনা বেশি নিরেট হ্যাঁ গদ্য হয়ে যাচ্ছে। আহ, হ্যাঁ প্রথম যে কবিতাটি পড়বো এর নাম শামুক। হুম, নিয়মের অবগুণ্ঠন, আমি এক গোটানো শামুক, শীতল ও শক্ত ত্বক, দিও না এ দোষ, ভেতরে এসো হে কামুক পুরুষ, দাও দাও পোড়াবো, দেখো আমি কতটা কামুক। হাঙরে ভয় তাই উঠেছি ডাঙায়, যে চায় ভেজাতে গা, সাগরে নামুক। মাটি যদি ভালোবেসে অঙ্গ রাঙায়, গোপনে খুলে দেব আমার হামুক। বাহ। ছোট্ট একটা কবিতা পড়লাম, এবার আপনার কবিতা শুনি, তারপরে আবার আমরা কথা বলবো। উম, আমি এই যে কবিতা নিজ থেকেই পড়বো এখন, মানে অর্থাৎ পুরোনো কবিতাই পড়বো। শেষ দিকে গিয়ে আপনি শুধু বলবেন যে শেষ দিকে এলে আমি হয়তো শেষ দিকে দিয়ে একটা কবিতা পড়ে শোনাবো। আহ, আবারও আমি একটা ছন্দের কবিতাই শোনাই। বিশেষ করে মাত্রার বৃত্তে, ছন্দ বলতে আমি মাত্রার বৃত্তে, আমি অবশ্য ছন্দের ছাড়া কিন্তু কবিতা লিখিনি। আমার গদ্যের কবিতা তেমন একটা নেই, দু চারটা কবিতা আমি গদ্যে লিখেছি। সারা জীবন আমি ছন্দেই লিখেছি, ফলে ছন্দের কবিতা বলাটা আমার ঠিক হবে না। আমি মাত্রা বৃত্তে ছন্দের কবিতা বলতে চাইছি। মাত্রা বৃত্তেরই একটা কবিতা শোনাচ্ছি। কবিতার নাম হচ্ছে যদি ভাবে কেউ। যদি ভাবে কেউ এই রাত্রি যাবে সকালে, এই চন্দ্র সাদা মার্বেল সেজে গড়াবে নীল চাদরে, কালো রাত্রি গেলে খাবে সেই লাল রৌদ্র, সেটা ঠিক না। কার নিঃশ্বাস হবে নিঃশেষ, কার দরজায় কার নিষেধের তালা ঝুলবে, কেউ জানে কি? এই নৌকা, এই পারাপার আজ বন্ধ, এই বর্ষণ ফিরে যাবে সেই মহাশূন্যে, চিতাবাঘতার শেষ আশ্রয় ছিঁড়ে বেরুবে দূর নগরী পরিভ্রমণে। অসম্ভব বলে সত্যি কোনো কথা নেই। এত ভুল দিন কে যে রাত দিন বনে মগজে, কে যে করে কার লোনা জল পান ভুল স্বপ্নে, কেউ জানে কি? কেউ জানে না। কারো ছায়া তার ঘরে ঘুমবে, সে ঘুরবে। কারো ছায়া তার ঘরে ঘুমবে, সে ঘুরবে, নাকি ছায়া তার টোটো ঘুরবে, শুধু দেহটা ঘরে ঘুমবে নিশ্চিন্তে। অসম্ভব বলে সত্যি কোনো কিছু নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফরিদ ভাই। এই কবিতায় মাত্রাবৃত্ত ছন্দের আপনার পর্বগুলো কখনো 6 মাত্রা কখনো 5 মাত্রা আছে। হ্যাঁ, সেরকম করেছেন বোধহয়। হুম। পর্বগুলোতে যেমন যদি ভাবে কেউ এই রাত্রি, ছয় মাত্রা, হ্যাঁ। এটা বলছেন তো যে যদি ভাবে কেউ, এটা 6 মাত্রা।
এই রাত্রি 5 মাত্রা এরকম। হ্যাঁ, এরকম মেশানো আছে। মেশানো আছে। হ্যাঁ, মেশানো আছে। হ্যাঁ, এইটা এইরকম মিশিয়ে লিখে ছন্দটা তালটা ঠিক রাখা কঠিন কাজ। এটা দক্ষতার দরকার। হ্যাঁ, কঠিন কাজ এই অর্থে যে মাত্রাবৃত্ত খুবই স্পর্শকাতর। হুম, এক মাত্রা বেশি হলে কিংবা আধা মাত্রা বেশি কম বেশি হলে কানে লাগে। কানে লাগে। হ্যাঁ। ফলে হ্যাঁ, কানে লাগে। ফলে খেয়াল রাখতে হয় যে আপনি যখন এই মিশ্রণটা করবে তখন আপনাকে ৫ মাত্রার আমি শোনা যাচ্ছে জহির? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, যখন আপনি ৫ মাত্রা ব্যবহার করবেন, তখন যাতে মনে হয় সেটা ৬ মাত্রা, আবার যখন ৬ মাত্রা থাকবে তখন যাতে মনে হয় ৫ মাত্রা। এই যে অ্যা এ এ এ ওইটার একটা ব্যালেন্স করতে হয়। হুম? হুম। যদি করা যায় তাহলে হয়তো আপনার এই ছন্দটা অতটা কানে লাগবে না। আচ্ছা, আমি এবার একটা ৭ মাত্রার মাত্রাবৃত্ত বলাতে আমি একটা হুম, ৭ মাত্রার কবিতা পড়ি। নিশ্চয়ই, সিওর। কবিতার নাম হলো 'গাছপালা'। বাহ! তুমি তো গাছপালা, সরি, আমি তো গাছপালা, তুমি কি জল সোনা? জলেতে ভয় খুব, স্রোতে যে ভেসে যাই, ডাঙায় উঠে তাই নীরবে গাছ খাই। গাছেরা ছায়া দেয়, ফুলেরা মায়া দেয়, ফলেরা টসটসে, পাতারা ধোঁয়া ধোঁয়া। কে যেন বললেন, পাতায় টান দেন, লালন টানছেন, আমিও টানছেন, ভূগোল ও ইতিহাস দুহাতে ধরে কেউ এদিকে আনছেন। আমি তো গাছপালা, জলেতে ভয় খুব, সেকেলে বলে বলে আমাকে বিদ্রুপ। ধন্যবাদ। না, এ এ এ এ এক না খুব সুন্দর। এই আমার ব্যক্তিগত ধারণা কি জহির, এটা আমি হয়তো ১-২ বার বলেছিও, ফেসবুকেও বলেছি। আমি আমার গদ্যের বইতেও সেরকম কিছু গদ্যে আমি বলেছি। যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মাত্রাবৃত্তের যে সম্ভাবনা, সেইটা এখনো পর্যন্ত সেইভাবে আবিষ্কার করা হয়নি। মানে আমরা আ গদ্যের কবিতা আ গদ্যের গদ্যে লেখা যে কবিতাগুলি বা অক্ষরবৃত্তে যে লেখা কবিতাগুলি, আমার ধারণা যে অক্ষরবৃত্ত এবং গদ্যে লেখা আর সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে। মানে হ্যাঁ, গদ্যে ত্রিশোত্তর নতুন করে ত্রিশোত্তর কবিতা হ্যাঁ, বলা যায় সবই অক্ষরবৃত্ত আর হচ্ছে মুক্ত ছন্দে লেখা। মানে গদ্যে মুক্ত ছন্দে হ্যাঁ, গদ্যে। তো গদ্য ছন্দের এবং এই অক্ষরবৃত্তের কবিতার যে এই চূড়ায় যাওয়া বা এটার যে এটার সর্বোচ্চ জায়গায় পৌঁছানো, সেটা আমার ধারণা আমরা পৌঁছে গেছি। সেটাতে নতুন কিছু করণীয় আমার মনে হয় না। হ্যাঁ? আমার ব্যক্তিগত ধারণা যে মাত্রাবৃত্ত ছন্দে রবীন্দ্রনাথ বা সুধীন দত্তের পরে আ অল্প কিছু কাজ করেছেন মানে রবীন্দ্রনাথের পরে এবং সুধীন্দ্রনাথ পরে যদি আমি বলি, তাহলে করেছেন শক্তি চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষ, আ আর কিছুটা জয় গোস্বামী এরপর। এর বাইরে কিন্তু মাত্রাবৃত্তের কবিতা আ যে সম্ভাবনা, সেইটা কিন্তু খুব বেশি আবিষ্কৃত হয়নি। ফলে আমার মনে হচ্ছে যে মাত্রাবৃত্ত কবিতার যে সম্ভাবনা, সেইটা বাঙালি কবিরা এখনো পর্যন্ত ধরতেই পারেনি। না পারার কারণ হচ্ছে আমাদের পরের জেনারেশন আপনি খেয়াল করবেন যদি, যে আমার ধারণা যে আমরা ৮০ দশকে বা ৯০ দশকে অ্যা অ্যা যারা লিখতে এসেছিলেন তাদের মধ্যে ছন্দের ব্যাপারে যতটুকু প্রস্তুতি ছিল, পরবর্তী জেনারেশনে কিন্তু ছন্দের প্রস্তুতিটা ততটা নয়। একেবারে বিচ্ছিন্নভাবে এখনকার নবীন কবিদের মধ্যে আমি কারো ক্ষেত্রে দেখি যেমন হাসান রুবায়েত, হিজল জুবায়ের, আ তারপরে রিমঝিম আহমেদ এদের মধ্যে আ ছন্দের অনেক আছে। কিন্তু আমাদের ৮০ দশকের ৯০ দশকের কবিদের মধ্যে আপনি দেখবেন যে সকল ছন্দে লেখার একটা প্রবণতা ছিল। হুম, তো কিন্তু মাঝখানে মনে হয়েছে যে সবাই ঝুঁকে পড়েছিল একেবারেই গদ্য ছন্দের দিকে। এবং তাদের এই বইয়ের সংখ্যা দেখবেন যে প্রত্যেকের ১০ টা, ১৫ টা, ২০ টা, ৩০ টা কবিতার বই বেরিয়েছে। ফলে তার মানে হচ্ছে যে গদ্য ছন্দটা এতই করায়ত্ত হয়ে গেছে যে তারা প্রচুর কবিতা লিখে ফেলছে। এই ধরনের কবিতার আমি মনে করি যে একজন কবি মানে বাংলা ভাষায় যত বিখ্যাত কবি আপনি দেখবেন, সে রবীন্দ্রনাথ হোক, সে মধুসূদন হোক, জীবনানন্দ দাশ হোক, সুধীন দত্ত, বিষ্ণু দে, আ আ বুদ্ধদেব বসু হোক, কিংবা শামসুর রহমান, শক্তি চট্টোপাধ্যায়, অলোক রঞ্জন কিংবা উৎপল কুমার বসু হোক। আপনি দেখবেন বা জয় গোস্বামী। দেখবেন যে
যারা বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবি, তারা ছন্দে মানে এবং কবিতার অন্যান্য যেসব শিল্প আছে সমস্ত কিছুতে তারা, আপনি দেখবেন যে খেয়াল করলে দেখবেন যে তারা এই দক্ষ, অভিজ্ঞ, সমস্ত কিছুতে তারা পারঙ্গম। ফলে একজন কবির, একজন প্রধান কবির, একজন এই গুরুত্বপূর্ণ কবির কাজই হচ্ছে সমস্ত রকমের কবিতার যত রকমের তার অলংকার আছে, সমস্ত অলংকার নিয়ে খেলা, সমস্ত ছন্দকে নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা করা। মানে শুধু ছন্দের লেখাই নয়, ছন্দের পরীক্ষা নিরীক্ষা করারও বিষয় আছে। কারণ আপনি এখন এই মাত্রাবৃত্ত কবিতা আপনি ছন্দকে কিভাবে আপনি লুকিয়ে ফেলবেন। অক্ষরবৃত্ত কবিতা আপনি পড়লে মনে হবে যে আপনি গদ্যে লিখছেন। মাত্রাবৃত্ত কবিতা পড়লে মনে হবে যাতে আপনার গদ্যে লিখছেন। এই ছন্দকে লুকিয়ে ফেলতে পারো এক ধরনের ভুল। ফলে ছন্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষার কোনো শেষ নেই রে ভাই। আমার এটা মনে হয় যে মাত্রাবৃত্তের যে সম্ভাবনা সেটা আমরা আবিষ্কার করতে পারি, এবং আমার এই কারণে মনে হয় যে ভবিষ্যতে আগামী 50 বছর পরে বা 100 বছর পরে আমার ধারণা, আমার এটা ব্যক্তিগত ধারণা, এটা কেউ ডিফার করতে পারে, কিন্তু আমার ধারণা যে কবিরা 50 বছর বা 100 বছরের পরে যেসব কবি আসবে তারা মাত্রাবৃত্তে বেশি। হ্যাঁ, একটা ভালো কমেন্ট এইমাত্র পেলাম। পাঠকের মনের চাহিদাগুলো সুন্দর সাবলীল ভাষায় কিছু অলংকার মিশিয়ে সহজবোধ্য করে উপস্থাপন করলেই সাধারণত পাঠক প্রিয় হয়। সমালোচনা থাকবেই, কবিদের সহজভাবে তা গ্রহণ করা উত্তম। আপনার সঙ্গে আমরাও একমত এম এ মুত্তালিব সাহেব। সমালোচনা আমরা সহজভাবেই গ্রহণ করতে চাই। না, কিন্তু এখানে একটু একটু আমি দ্বিমত পোষণ করব। দেখুন, সহজবোধ্য ভাবে উপস্থাপন করলে পাঠক প্রিয় হয়, হতে পারে সেটা, কিন্তু কবির কাজ কিন্তু পাঠকের দিকে তাকিয়ে লেখা নয় রে ভাই। হ্যাঁ, দ্যাটস ট্রু। পাঠক কবিতাকে নিয়ন্ত্রণ করবে না, কবি কবিতাকে নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, হ্যাঁ, কবি তার মতন করে লিখবে। এখন পাঠক তার মতন করে সেই পাঠককে কবিতার উচ্চতাটাকে যেতে হবে। রবীন্দ্রনাথ যখন লিখছে, আপনি খেয়াল করে দেখুন না ভাই, আমি পাঠকের উদ্দেশ্যে বলছি যে জীবন দাস যখন লিখেছিলেন তখন জীবন দাসের কবিতা অনেক পাঠক নিতেই পারেনি, কবিরাই নিতে পারেনি, পাঠক তো দূরের কথা, কবিরাই নিতে পারেনি। আজকে যে আমরা এই 80-90 বছর পরে এসে জীবন দাসকে পড়ছি, হ্যাঁ, যে কারণে কবিকে উঠতে হয়, মানে পাঠককে উঠতে হয় কবির কাতারে। কবির কাজ নয় নিচে নামা, পাঠকের জন্য পাঠকের উপযোগী করে লেখা, এটা কিন্তু কবির কাজ নয় রে ভাই। কবি তার মতো করে লিখে যাবে তিনি, হয় একদম, এবং এবং একজন ভালো কবির কাজ হচ্ছে আসলে ভবিষ্যতের কবিতাটা লেখা। জীবন দাস আপনাকে মনে রাখতে হবে, প্রিয় পাঠকদের উদ্দেশ্যে বলছি, জীবন দাসের কথা আপনারা মনে রাখুন যে জীবনানন্দ দাস তার সময়ের পাঠকদের কোন রকমের এই যে তার পাঠক ছিল না, কবিরাই তার পাঠক ছিল, সাধারণ পাঠক তো দূরের কথা। খুব কম কবি, বুদ্ধদেব বসু পড়েছেন, রবীন্দ্রনাথ তার তীব্র সমালোচনা করেছেন, জীবন দাসকে কবি মনে করেন। অন্যান্য কবিদের মধ্যেও তার অত বেশি খ্যাতি ছিল। ফলে জীবন দাস তো কবিতা লিখেছেন 60 বছরের 50 বছর পরের পাঠকদের জন্য, 100 বছর পরের পাঠকদের জন্য। আজকে জীবন দাসের কবিতা তাজা কেন মনে হয়? কারণ তিনি আসলে আজ থেকে 80-90 বছর আগে বসে এই 90 বছরের পরের কবিতাটি লিখেছেন। হ্যাঁ, ফলে কবিকে আসলে ভালো কবির কাজ হচ্ছে কবিরা ভবিষ্যতের কবিতা লেখা। আজকের কবিরা জীবন দাসকে অতিক্রম করে লিখতে পারিনি বলে এটা আমাদের একটা ব্যর্থতা যে জীবন দাসের কবিতা আজকের কবিতাই মনে হচ্ছে। আমরা যদি তার 100 বছর পরের কবিতা লিখতে পারতাম তাহলে হয়তো জীবন দাসের কবিতা ব্যাকডেটেড মনে হতো। যেমন 30-এর কবিতা রবীন্দ্রনাথের সময় কালকে অতিক্রম করতে পেরেছে বলে রবীন্দ্রনাথকে ব্যাকডেটেড মনে হয়েছিল। হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, আমাদের পাঠকের যে মনস্তত্ত্ব, আমাদের কবিদের যে মনস্তত্ত্ব, এটা এখনো জীবনানন্দ দাশে আটকে আছে। ফলে জীবন দাসের কবিতাই তার কাছে মনে হচ্ছে নতুন। আপনাকে নতুন কবিতার দিকে নিয়ে যেতে হবে পাঠককে। 50 বছর পরের কবিতায়, 100 বছর পরের কবিতায়, 200 বছর পরের কবিতায়। পাঠক রেজা করিম তিনি মাত্রাবৃত্তের কয়েক পংক্তি শুনতে চেয়েছেন। আমি মাত্রাবৃত্তের কয়েক পংক্তি শুনি। আমি করোনাকালের মাত্রাবৃত্ত নামে 1, 2, 3, 4 করে 34টা লিখেছি, 8 লাইন 8 লাইন করে। তো সেখান থেকে আমি ছোট ছোট দুটি শুনিয়ে দিই। 24 এবং 25 আমার হাতের কাছে আছে। ঠিক। আবারও রাত্রি, ভোরের দরজা খুলে নেমে যাবে দূর সন্ধ্যার অভিমুখে, উজ্জ্বল রোদে দুঃসহকাল ভুলে আধার বেদনা রেখে দেব সিন্ধুকে। আবার আমরা হেঁটে যাব দূর দিনে, বন্ধুর বুক জড়িয়ে ধরবো বুকে,
প্রকৃতির কাছে অবনত হব ঋণে, ভালোবাসা দিয়ে পুরো দাম দেব চুকে। আরেকটি পড়ি 25। হুম, গাছের কাণ্ড ফাটুক, ফাটুক আজ, চোখ মেলে দিক শুভ্র ম্যাগনোলিয়া, এই বসন্তে উজ্জ্বল টিউলিপ, বার্চ শাখে দুটি মার্কিনী সাদা টিয়া, ঝকঝকে রোদে আলোর বন্যা এলো, হাসছে প্রকৃতি হাসছে সে আকুলিয়া, বিষণ্ণতায় মানুষ ভুগছে শুধু, কারো গেছে স্বামী, ভাই বোন পিতা প্রিয়া। এটা 6 মাত্রার মাত্রাবৃত্তে লেখা এই কবিতাগুলো। আমি করোনা কালের মাত্রাবৃত্ত নাম দিয়ে লিখছি। হয়তো কিছুদিন পরে করোনা কাল চলে গেলে হয়তো আমার একটি বই বেরিয়ে যাবে করোনা কালের মাত্রাবৃত্ত নামে। ফরিদ ভাই, এবার আপনার কবিতা শুনি। আমিও মাত্রাবৃত্তের কবিতাই শোনাই, তবে তার আগে মাত্রাবৃত্ত সম্পর্কে তো মাত্রাবৃত্তের কবিতার পরে আমি একটা স্বরবৃত্তের কবিতা শোনাবো। হ্যাঁ, নিশ্চয়ই। দুটো কবিতা পরপর শোনাই, তাহলে পাঠকের পক্ষে কিছুটা সোজা হবে যে মাত্রাবৃত্তের সঙ্গে স্বরবৃত্তের তফাৎটা আসলে কোথায়। আপনি তো 6 মাত্রার মাত্রাবৃত্ত কবিতা পড়েছেন। আমি 5 মাত্রার মাত্রাবৃত্ত কিন্তু স্বরবৃত্তের কাছাকাছি। অনেকে মিক্স আপ করে ফেলে 5 মাত্রার মাত্রাবৃত্ত আর স্বরবৃত্ত। হ্যাঁ, আমি সেটাই দেখছি যে আমি 5 মাত্রার মাত্রাবৃত্ত 5 মাত্রার মাত্রাবৃত্ত সেটাই আমি খুঁজছিলাম, 5 মাত্রা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, পেলে আমি পড়বো। হাতের কাছে পেয়েছি আমি 6 মাত্রার মাত্রাবৃত্তি। কবিতার নাম হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন 8। ঢেউ টিন থেকে রৌদ্রের ফোঁটা গড়িয়ে পড়েছে, নিচে মাটি নেই। মাটি আছে না, মাটি নেই মানে পায়ের তলায় পাথর বিছানো, পাথর অন্ধ, চোখে তার ঘন শ্যাওলা জোড়া। শ্যাওলা কোথায়? পিঁপড়ের ঝাঁক। খাদ্যের লোভে পিঁপড়ে কি তবে রৌদ্রকে খাবে? ঢেউ টিন থেকে রৌদ্রের ফোঁটা গড়িয়ে পড়েছে। বাহ! এইবার স্বরবৃত্ত শুনি আপনার। স্বরবৃত্তেরটা শুনি। স্বরবৃত্ত তো আপনারা জানেন যে ওটা 4-4 করে এবার। ৪-৪ করে, হ্যাঁ। 4-4 করে। কিন্তু এই কবিতাটি একটু এটা পড়লে আপনিও বুঝবেন যে এটা স্বরবৃত্তে আমি কি করেছি। জহির তো বুঝবেনই। নদীকে কে বলেছে, নদীকে কে বলেছে ভেজাতে পায়ের আঙুল? নাকি তুই বসেছিলি সিঁড়িতে পা ঝুলিয়ে, ভেবেছিস নদী তোকে ভাসমান চন্দ্র দেবে, অথচ ঘুমের মোজা গলিয়ে দরজা দিয়ে সারা রাত নদীকে তুই দেখেছিস খোলা থাকে। নদীও নদীর মতো ভেজালো পায়ের আঙুল। আপনি এখানে ওই কিছু অতি পর্ব মাঝখানে দিয়ে দিয়েছেন। নদীকে কে বলেছে? এই যে বলেছেটা আবার ভেজাতে পায়ের আঙুল। হ্যাঁ। না, এটা হচ্ছে না ওইরকম না। এটা হচ্ছে আপনার নিশ্চয়ই লিচু চোর কবিতাটির কথা মনে আছে। হ্যাঁ। সেখানে লিচু চোরের কবিতাটি আপনি খেয়াল করলে দেখবেন যে প্রথমে 4 মাত্রা 4 মাত্রা করে যাওয়ার বদলে 3 এবং 4 এইরকম 4, মানে বাবুদের ওই কারারই লৌহ কপাটও তাই। কারারই 3 মাত্রা, আবার লৌহ কপাট 4 মাত্রা। হ্যাঁ, লৌহ কপাট। হ্যাঁ, কররে লোপাট 4 মাত্রা। ওরকম করে 3-4 3-4 করেছে। হ্যাঁ, 3-4 3-4। হ্যাঁ, এটা একটা মানে ওরা পরে পর্বটি আগে দিয়েছে আর কি। হ্যাঁ। আচ্ছা, আমি একটা এইখানে কিছু 5 মাত্রার পর্ব আছে, এরকম একটা কবিতা পড়ি। আপনি বলাতে আমার এটা পেলাম। আপেল কবিতার নাম। দূর অতীতে আমি ছিলাম আমারই অর্ধেক, কোথায় ছিল অন্য আধা, এখনো কি আধাই আছি, হলাম কবে এক, অন্য আধা খুঁজতে গিয়ে তোমায় পেয়েছি, আপেল তলে কাঁদছিল কে, তুমিই কি সে, তোমার হাতেই আপেল খেয়েছি, টুকরোগুলো পূর্ণ হলো ধরিত্রী মা পুতের, স্বর্গে ছিল ভগ্নাংশ,
যুক্ত হলো দুই মাংস, কাণ্ড তো পাঁচ ভূতের। হুম। এই আর কি। তো ফরিদ ভাই, একটা প্রশ্ন আচ্ছা। করি আপনাকে। হুম। নিশ্চয়ই। আপনি একবার দেখলাম যে ঘোষণা দিয়েছেন যে আপনি কোনো পত্র পত্রিকায় আর লেখা দিবেন না, যা কবিতা লিখবেন সরাসরি সেগুলো বইয়ে যাবে। এই যে ঘোষণা দিয়ে কোনো পত্র পত্রিকায় লেখা না দেওয়া, এর কারণ কি? এটা কি কোনো অভিমান থেকে, না অন্য কোনো স্ট্র্যাটেজিক্যাল কারণ আছে? না, নাকি না, একদম লেখা দিলে একদম কপি হয়ে যায় এই ভয়ে? অনেকের আবার এই ভয়ও আছে। না, 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 আমার সেরকম কোনো ভয় নেই। সত্যি কথা বলি যে এই আমাদের লেখকদের মধ্যে একটা আপনি দেখবেন যে প্রচারণার ব্যাপারে খুবই এক ধরনের তো আপনি উত্তেজনা, এক ধরনের আগ্রহ আপনি দেখতে পাবেন। আমি বলতে চাই যে এই কোন পত্রিকার মানে এই কি বলে সামর্থ্য নেই যে একজন লেখককে লেখক করে তোলে, একজন পাঠককে মানে একজন কবিকে কবি করে তোলে। কবিকে বা লেখককে তার নিজের লেখার মাধ্যমে তা আসলে টিকে থাকতে হবে। আমি বলতে চাইছি বা আমি দেখতে চাইছি নিজেকে যাচাই করে যে আমি আসলে সারা জীবনই আমি বলতে চাই পাঠকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার ১০০টি কবিতা কোনো পত্রিকায় ছাপা হয়নি। সারা জীবনে আমি ১০০টি কবিতা কোনো পত্রিকায় ছাপিনি। মানে সারা জীবনে জড়ো করলে আমার ১০০টি পত্রিকায় কিন্তু পত্রিকায় ছাপা হয়। ফলে কোনো পত্রিকা বলতে পারবে না যে আমাকে তারা তৈরি করেছে। হুম? এখন এই যে একজন কবিকে বা একজন লেখককে নিজের লেখা দিয়ে আসলে প্রমাণ করতে হয়। এখন আমি হয়তো হতে পারিনি। যেটা হতে পারিনি সেটা হচ্ছে আমার সাহিত্যের আমার লেখার সীমাবদ্ধতা ভাই। আমার কবিতার সীমাবদ্ধতা যে আমি যেই জায়গায় পৌঁছতে চেয়েছি সেখানে পৌঁছতে পারিনি। কিন্তু এই পৌঁছতে চাইলে একজনকে তার সাহিত্য দিয়ে পৌঁছতে হবে, একজনকে তার কবিতা দিয়ে পৌঁছতে হবে, তার প্রজ্ঞা দিয়ে পৌঁছতে হবে, তার শিল্প দিয়ে পৌঁছতে হবে। সেইখানে কোনো শর্টকাটের রাস্তা নেই। কোনো টেলিভিশন, কোনো পত্রিকা, কোনো পত্রিকার সাহিত্য সম্পাদক কাউকে লেখক বানানোর ক্ষমতা রাখে না। তার সেই সামর্থ্যই নাই। কোনো সাহিত্য সম্পাদকের, কোনো পত্রিকার, কোনো টেলিভিশনের, কোনো মিডিয়ার, কোনো লেখককে লেখক বানানোর বা কবি বানানোর সামর্থ্য নাই, ক্ষমতা নেই। কিন্তু আপাত দৃষ্টিতে এনকারেজমেন্টটাকে আপনি কি একেবারে উড়িয়ে দেবেন? যেমন ধরেন, একজন লিখছে মেধাবী, তার কোথাও প্রকাশ হচ্ছে না, সে ফ্রাস্ট্রেটেড হয়ে লেখা কমিয়ে দিতে পারে। আবার একজন একই সমমেধাবীর একজনের খুব পত্রপত্রিকার, টেলিভিশনে, নানান জায়গায় তাকে খুব হাইলাইট করা হচ্ছে এবং সে এনকারেজ হয়ে বেশি বেশি লিখছে, ভালো লিখছে। এটা কি হতে পারে না? এটাও হতে পারে তো। আমি বলি এইটা এতকাল হয়ে উঠছে, কিন্তু আমি এটার একটা উদাহরণ দেখাতে চাই। হতে পারে যে কেউ বলতে পারে ভাই আপনি তো কিছু হননি, সেটা হতে পারে। হুম তাহলে কিন্তু আমি বলতে চাই যদি আমি না হয়ে থাকি তাহলে তার কারণ কিন্তু আমার সাহিত্যেরই সীমাবদ্ধতা। এজন্য সেই কোনো মিডিয়ার দায়ী নয়। আমি বলতে চাই যে একজন লেখক তার এই এনকারেজমেন্ট হচ্ছে তার লেখার মাধ্যমে তার যে পাঠক তৈরি হয়। আপনার যদি বই বেরিয়ে যায়, সেই বইয়ের মাধ্যমে কিন্তু আপনার কাছে পাঠকদের কাছে যায়। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই মিডিয়া অনেক লেখক এবং পাঠককে অনেক লেখক কবিকে তৈরি করেছে বা লেখক কবিকে সামনে যাওয়ার জন্য তার প্রচারণায় তার কারণ এই নানাভাবে তাকে সামনে এগিয়ে দিয়েছে। কিন্তু সেই সব লেখক যখন মারা গেছেন, তাদেরকে কিন্তু আপনি আর খুঁজে পান না। তাদেরকে আপনি আর খুঁজে পাবেন না। এরকম অনেক ভুরি ভুরি লেখক অনেক আছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এরকম অনেক লেখক আমাদের সরকারি চোখের সামনে থেকে হারিয়ে পেশা, বড় পদ, আমরা নানান কারণে অনেকে লেখক হয়েছে, পরে আর তাদের খুঁজে পাওয়া হ্যাঁ, ধরুন না আমি আজকে বলি আবুল খায়ের মসলিউদ্দিন একসময় কি পরিমাণ তার জনপ্রিয়তা ছিল। তার গল্পের উপরে নাটক, তার উপন্যাসের উপরে নাটক, তার কবিতা প্রতিটি পত্রিকা ছাপা হতো। আপনি আবুল খায়ের মসলিউদ্দিনের নাম কে এখন বলেন? আপনি একজন পাঠক পাবেন না যে তার নাম জানে, তার লেখা পড়েছেন, তার একটা লাইন বলতে পারে। ছিল যদিও, কিন্তু সেইভাবে সে লেখক হয়ে উঠতে পারেনি, এটা সত্যি। হ্যাঁ, কিন্তু তার সময় তো তার এই যে সমস্ত পত্রিকায় ইত্তেফাক বলুন, বিচিত্রা বলুন, দৈনিক বাংলা বলুন, সংবাদ বলুন, সমস্ত কাগজে তার লেখা ছাপা হয়েছে। হুম। প্রতিটি একটা ঈদ সংখ্যায় তার লেখা সকল কাগজে ছাপা হয়েছে। তিনি বোধহয় হ্যাঁ, বাংলা পুরস্কার টুরস্কার কিছুই পাননি। কি কি পেয়েছেন আমি জানি না, কিন্তু পাননি। পত্র-পত্রিকায় তার লেখা এই যে ছাপা হচ্ছে। আমি বলছি যে এই যে এত ছাপা হওয়ার পরেও একজন লেখক যে টিকে থাকলেন না বা তাদের কোনো পাঠক নেই,
সেটাই তো খুঁজে, আমি সেটাই বলতে চাইছি যে কোনো মিডিয়া কোনো লেখক এবং কবিকে সামনে অনেক বড় দেখাতে পারে, মনে হতে পারে আর সব কাগজে তো তার লেখা থাকে, কিন্তু এগুলো কিছুই যায় আসে না, এটা তো সত্যি কিছুই যে যায় না। ভালো না লিখলে কেউ লেখক বানাতে পারবে না। কিন্তু আমি হুম, যে জায়গাটা বলছি যে দুজন মানুষ ভালো লেখে, একজন পৃষ্ঠপোষকতা পাচ্ছে আরেকজন পাচ্ছে না। যে হুম। পৃষ্ঠপোষকতা পাচ্ছে সে অনেক উপরে উঠে যেতে পারছে, যে পৃষ্ঠপোষকতা পাচ্ছে না সে স্তিমিত হয়ে যায়, হারিয়ে যায়। এই জিনিসটাও আছে। একজন একজন লেখক, জহির, আমার 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 তর্কের জায়গাটা আরেকটা জায়গাতে, যে যার মধ্যে আসলে মানে কি বলে এটাকে, যার ভেতরে সেই জিনিসটা আছে, মানে কবিত্বটা আছে, সে কবিতা লিখতে চায়, আপনি আপনার কোনো কিছু তাকে থামিয়ে রাখতে পারবেন না। তা পারবে না। হ্যাঁ, তা পারবে না। হ্যাঁ, লেখা নিয়ে জীবন রাখতে দাসের লেখা, জীবন দাস তার কবিতা ছাপানোর জন্য কত কাগজেই তার কবিতা উনি পাঠিয়েছেন, অনেক অনেক কাগজ তার লেখা ছাপেনি, তার কবিতা পত্রিকা কিছু লেখা ছাপা হতো, আর পূর্বাশায় কিছু লেখা ছাপা হতো। হ্যাঁ, বুদ্ধদেব বসু হুম। ছাড়া আর কেউ তো সেই সময় তাকে পৃষ্ঠপোষকতা করেনি। না আর রবীন্দ্রনাথ না ঠাকুর আর বই পাঠানোর পরে উত্তরও দেয় নাই। হ্যাঁ, সঞ্জয় ভট্টাচার্যের এই যে এই যে পূর্বাশাতেও তার কিছু লেখা ছাপা হতো, হ্যাঁ। অর্থাৎ খুবই গুটি গুটি কয়েক কাগজে তার লেখা ছাপা হতো, খুব বেশি কাগজে তার লেখা ছাপা হতো না। শনিবারের তো চিঠিতে তাকে সারাক্ষণ ধোলাই করা হতো। ধোলাই করা হতো। ফলে ফলে এই যে কিন্তু জীবনদাস যেই পরিমাণে লিখেছেন, কোনো পত্রিকা, কোনো মিডিয়ার উনি তোয়াক্কা করেছেন, উনি অনবরত লিখে গেছেন না। হ্যাঁ। হুম। আমি বলছি যে ভেতরে যদি থাকে, আপনার স্পৃহা যদি থাকে, আপনার নিষ্ঠা যদি থাকে, ও আপনাকে সমস্ত কিছু তছনছ করে ফেলবে। আমি মনে করি একজন কবির কাজ হচ্ছে তছনছ করে ফেলা। লেখার ব্যাপারে কিন্তু জীবনানন্দ দাশের একটা খুব ভালো প্ল্যানিং ও ছিল, পরিকল্পনা ছিল। তিনি চিন্তা করতেন আমার বয়স এখন এত, আমি হুম। অ্যাক্টিভলি আর কত বছর লিখতে পারবো, এই সময়ের মধ্যে আমি আর কয়টা উপন্যাস লিখতে পারবো, আর কয়টা কবিতা লিখতে পারবো, আমাকে তো তাড়াতাড়ি লিখতে হবে। এই তাড়নাটা তার মধ্যে ছিল এবং প্ল্যান প্রোগ্রাম করে লিখতেন। অন্য বিষয়ে উনি উদাসীন থাকলেও লেখার ব্যাপারে উদাসীন ছিলেন না। খুবই লেখার ব্যাপার প্রচন্ড সিরিয়াস ছিলেন। প্রচন্ড সিরিয়াস। লেখার ব্যাপারে খুবই সিরিয়াস ছিলেন। হুম। উনি যেসব লিখতেন, যেসব পড়তেন, তার নোট রাখতেন, উনি ডায়েরি লিখতেন। হ্যাঁ, সেসব ডায়েরিতে উনি টুকে রাখতেন যে কি কি উনি করবেন, কি কি করবেন না, কি কি লিখবেন। হুম। সুইডেন থেকে কবি শাকিল রিয়াজ একটা সুন্দর কমেন্ট করেছে, এর আগেও একটি কমেন্ট করেছে। তিনি বলছেন সারা পৃথিবীতে ওভাররেটেড আন্ডাররেটেড লেখক আছে, সব মিডিয়ার হুম। কারসাজি গ্রুপিং ও কাজ করে এর একদম পেছনে। একদম একটু আগে ফরিদ একদম ঠিক। ছিটমহল বলছিলেন। একদম ঠিক বলেছেন শাকিল, আপনি নিজেও একটা মিডিয়া একদম ছিলেন, এই কারসাজি আপনি নিজে প্রত্যক্ষ করেছেন। এবং আপনি সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বিধায় আপনি এটা আরো বেশি করে টের পেয়েছেন। ঠিক। আমরা কবিতায় আসি, আমি একটা ছোট্ট কবিতা পড়ি তারপরে আপনি আবার। হ্যাঁ, শিওর, আমার এই নিশ্চয়ই। ছোট্ট কবিতাটির নাম হচ্ছে দুভাগ। আমি তো গোল, ঘুমন্ত ভূভাগ, ধারালো ছোড়ায় আমাকে তুমি করেছ দুভাগ। একখণ্ড অন্ধকারে রাত্রি, শিখছি আমি নিষিদ্ধ পাঠ, গোপন ক্লাসের ছাত্রী। আরেকটি দিন ফর্সা, খরাক্রান্ত দুপুর রোদে, তুমিই তো জল, বর্ষা। ধন্যবাদ। বাহ, বাহ। এবার আপনার কবিতা শুনি। আহ, কিছু পুরনো এবং ছন্দের কবিতা পড়লাম, মানে এবার কিছু অক্ষরবৃত্তের, যেটা আমি মনে করি আসলে অক্ষরবৃত্তটাই আবার কবিতায় আমি বেশি লিখেছি মাত্রাবৃত্তের চাইতে, মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্তের চাইতে। তো একটা দুটো কবিতা, অন্যরকম কবিতা পড়ি। শুরু করি। আমার ধারণা বাড়ি কবিতাটি একজন পড়তে বলেছেন, বাড়ি কবিতাটি পড়ি। হুম। হুম, নিশ্চয়ই। এই কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ওরে ঘুমরে গাংচিলে ছাপা হয়েছে। ওরে ঘুমরে গাংচিল বেরিয়েছিল 1987 সালে। এই কবিতাটি 87 সালের ফেব্রুয়ারিতে। আমার ধারণা এই কবিতাটি 1986 সালের কোনো এক সময় লেখা। একটি বাড়ির দিকে উঁকি দিল আরেকটি বাড়ি, একটি বাড়ির দিকে উঁকি দিল আরেকটি বাড়ি, ভেতরে মানুষ নেই, সিগারেট ঠোঁটে বসে আছে জানালার কাছ, বুক শেলফ হেঁটে গেল পয়মন্ত চেয়ারের দিকে, তুলছে চেয়ার, বিছানায় শুয়ে আছে বালিশের প্রেত, জানালার পাট
চোখ তুলে দেখে নিল চন্দ্রের আলোকে। মৌমাছির মতো টেবিলের ওপর উঠছে ঘুম ডায়েরির পাতা। কার্নিশে কার্নিশ ছুঁয়ে সাদা বাড়িটিকে চুমু খেল দোতলা বাড়িটা। বাড়িতে কেউ কি আছে? সারা রাত জেগে খুব ভোরে ঘুমিয়ে পড়ল আসলে থাকা মুন্ডহীন স্বর। পা কোথায়? হাতের আঙুল, বাতাসে ডানার গন্ধ আর বাড়ির ভেতরে ফিসফিস। হাত পা আঙুল খুলে আলনায় ঝোলে মুন্ডহীন শার্ট। একবার শুধু বুকশেলফ, হেঁটে গেল পয়মন্ত চেয়ারের দিকে। দুলছে চেয়ার, মৌমাছির মতো টেবিলের ওপর উঠছে ঘুম ডায়েরির পাতা। একটি বাড়ির দিকে হেঁটে এলো আরেকটি বাড়ি। বাহ, খুবই ভালো লাগলো এই কবিতাটি। অভিজিৎ চক্রবর্তী, আপনি একটু আগে ফরিদ ভাই কথাটি বলেছেন, আপনি যেটি বলছেন মাত্রাবৃত্তেই সম্ভাবনা বেশি বাংলা কবিতার। তবে একজন কবি সব ধরনের ছন্দেই কবিতা লিখতে হয়, সব ধরনের কবিতাই লিখতে হয়, তার মধ্য দিয়েই কবির কবিত্ব শক্তির পরিচয় পাওয়া যায়। আমি এবার একটি কবিতা পড়ছি, কবিতার নাম বৃত্তাবর্তের বাইরে। যখন পায়ের নিচ দিয়ে হেঁটে যায় পথ, গ্যাস স্টেশনে ঝুলুক তালা, স্টিয়ারিং হুইলে ফ্রিসবি খেলে বালকেরা সন্ধ্যা নামাক ঘাসের মাঠে, রিয়ার ভিউ মিরর খুঁজে নিক রাতের মিস্ট্রেস, লাল বাতির অনুশাসন কার জন্যে, বরং ওগুলো হয়ে যাক ধর্ষিতার চোখ, টার্কিশ আইয়ের মতো ঝুলে থাক মেয়র ও মন্ত্রীদের লিভিং রুমের দরজায়, গাড়ির চাকায় দড়ি বেঁধে আমরা বরং দোলনা বানাই, বৃত্তের ভেতর দিয়ে দেখি বৃত্তাবর্তের বাইরে। ধন্যবাদ। বাহ! এই তো আপনার ভাগ্নি চলে আসছে। হুম। হ্যাঁ। অনেক কমেন্ট এরই মধ্যে চলে আসছে, আমরা কমেন্ট গুলো দেখাচ্ছি। তো ফরিদ ভাই, আপনি কি আরেকটা কবিতা পড়তেন নাকি? একটু পরবর্তী সময় একটু কবিতা পড়ি। হ্যাঁ। একটা প্রেমের কবিতা পড়ি না? হ্যাঁ, নিশ্চয়ই। তারা হলে কিভাবে হয়? হ্যাঁ, প্রেম শাশ্বত, প্রেম চিরন্তন, প্রেম ছাড়া চলবে কেমন করে? হ্যাঁ, কেমন করে চলবে? কবিতার নাম হচ্ছে কবিতার নাম হচ্ছে ঘ্রাণ। তোমার ঘ্রাণেও আছে আলাদা সৌন্দর্য, তোমার ঘ্রাণেও আছে আলাদা সৌন্দর্য। সামান্য কথার পর সমুদ্র দূরত্ব যেন নিমিষে উধাও, আর সেই ঘ্রাণ এসে মিশে যায় আমার শরীরে। দ্বৈত গন্ধ নিয়ে আমি উন্মাতাল, যেন এই মাত্র শেষ হলো সম্পূর্ণ সঙ্গ। তোমার রঙিন ঘ্রাণ, তোমার রঙিন ঘ্রাণ টের পায় এত দূরে গাছের পাতায়। আজ বুঝি, আজ বুঝি রূপে নয় ঘ্রাণেই আছে সকল দোষ। এর টানে সকল ফুলের কাছেই বারবার ফিরে যায় সকল মুখ। নিজেকেও মৌমাছি বলেই মনে হচ্ছে আজ, ঘ্রাণ থেকে খুলে দিচ্ছি অসামান্য মধু। আরেকটা কবিতা পড়ি। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। এটা কবিতার নাম হচ্ছে আয়না। আমি দেখি, আমি দেখি নাকি আয়নাই আমাকে দেয়। নিজেকেই দেখছি হয়তো, যদিও সামনে যাকে দেখি দেখতে আমারই মতো, কিন্তু আমি নই।
কেননা আমি তো মৃত, বিধ্বস্ত আমার মুখ, ভয় দুই চোখের পাতায়, আয়না রহস্যময়, ভার্চুয়াল আরেক দুর্মুখ, সেখানে আমার বিম্ব বরাবর ঝকঝকে, জীবন্ত, বরং কিছুটা স্মার্ট। যেমন আজ সে বাইরে বেরিয়ে এসেই আমাকে পাঠিয়ে দিল আয়নার ভেতরে। যেমন আজ সে বাইরে বেরিয়ে এসেই আমাকে পাঠিয়ে দিল আয়নার ভেতরে। আয়নার ওপাশে ভয়ানক অন্ধকার। ও, এইটা সম্প্রতি আমি পড়েছি, আপনি বোধহয় কবিতাটি ফেসবুকে দিয়েছেন। হতে পারে। আয়নার ওপাশে ভয়ানক অন্ধকার, অথচ এপাশ থেকে সব সময় উজ্জ্বল দেখায়। বিউটিফুল কবিতা, এটা আমি পড়েছি। আচ্ছা, এবার আমি একটি কবিতা পড়ছি। আমি আসলে মনে হয় দুটি কবিতাই পড়বো। প্রথম কবিতার নাম বর্ষার ভেতরে ডুবে যায় নদী। হুম, বর্ষা নাগ, কিশোরীর ভেতরে নদীটা পুরোপুরি ডুবে যায়। এই নদীটাই ওকে একদিন যুবতী নারীর ঘাটে নোঙর করায়। কত কিছু ঘটে এই ঘাটে, কত কত কিছু। খুব নারী চায় এ প্রমত্ত ঘাট, কিন্তু কেউ নারী হয়ে ওঠে না এখানে, এটাই বিভ্রাট। এসবের কিছুই হয়তো ঘটতো না যদি সেই চারতলা ছাদ অপয়া বিকেলে হঠাৎ জবন পাড়া থেকে লাফিয়ে না পড়ে যেত। ছাদটা থেতলে গিয়েছিল কিশোরের মাথার তলায়। পাড়ার তিতাস, টলমলে নদী, সেই দুঃখে সেদিন ঢুকে পড়ে বর্ষার গভীরে। এই জাতীয় কবিতাগুলোকে আমি বলি যে প্রতি বাস্তব কবিতা, বাস্তবতাকে একটু উল্টো করে লেখা আর কি। এবার পড়ছি আমি হাঁটবো। ওয়েদার ফোরকাস্ট বলেছিল দুপুরের পর খুব বাজে হয়ে উঠবে প্রকৃতি। শীতল এবং ঘোলাটে আকাশ, স্ট্রিটের মাথায় দুটি হলুদ দালান, আর আতঙ্কিত স্কুল বাসগুলো থেকে ভয়ের করুণ আভা উঠে এসে তৈরি করে দিল মন খারাপের বিষণ্ণ বিকেল। হিমাঙ্কের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন তাপমাত্রা, বাদামি আকাশ থেকে দুলতে দুলতে নেমে আসছিল তুষার কণারা। অফিসের জানালা দিয়েই দেখা যেত, এবং বাঁ পায়ে যে বাতের ব্যথা, এই অজুহাতে কাচের দরজা না খুললেই হতো। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি বেরিয়ে পড়ব। পোলোর বানর টুপি সাদা একটি খড়ের গাদা হয়ে উঠবে, কালো গোঁফ জোড়া তুষার কণাদের সাথে ছোবো ছোবো না খেলা খেলতে খেলতে একসময় ঠিকই বুড়ো সান্টা ক্লসের গোঁফ হয়ে উঠবে। শীতে কাঁপতে কাঁপতে হয়তো আমার খুব কাশি হবে, জ্বর হতে পারে ফ্লুও। পায়ের ব্যথা তো বাড়বেই, মাঝরাতে ব্যথায় বঙ্কিম হয়ে দুভের ভেতর সেদিয়ে যাব। ঠান্ডার ভেতরে হাঁটতে হাঁটতে আরো কত কি হতে পারে। হোক, তবু আমি হাঁটবই। আমি হাঁটবো তুষারের ভেতর দিয়ে, আমি হাঁটবো ব্লিজার্ডের ভেতর দিয়ে। এই মন খারাপের বিকেলে আমি হাঁটতেই থাকবো। আমি না হাঁটলে পৃথিবী এগোবে কি করে? ধন্যবাদ। আমার আমার খুবই ভালো লাগে যে বাংলাদেশে থাকেন না আপনি বা আমাদের আরো অনেক কবি বন্ধু, যেমন মাসুদ খান, সুব্রত অগাস্টিন গোমেজ, তারপরে সাইফুল্লাহ মাহমুদ দুলাল, আহ, ইকবাল হাসান, তারা কিন্তু দেশের বাইরে থাকে। কিন্তু এই যে দেশের বাইরে থেকেও এরকম আরো অনেকে আছেন, মনিকা আহমেদ, রাকিব হাসান, আহ, আহ, শামস মুমিন, তারপরে অনেক অনেক নাম মনে পড়ছে না। এই যে দেশের বাইরে থেকেও এই বাংলা কবিতার চর্চাই আপনারা করছেন, বাংলা কবিতার দিকেই এই সমস্ত সময় সাহিত্য দিয়ে ভাবছেন, এটা আমার কাছে কিন্তু খুবই এই, মানে আমি মনে করি যে আপনাদের সংগ্রামটা আমাদের থেকে অনেক বেশি। হ্যাঁ, মানে একটা একেবারেই বাংলা সংস্কৃতির বাংলা ভাষার বাইরে গিয়ে, মানে যেখানে চারপাশে আপনাদেরকে অন্য ভাষার কথা শুনতে হচ্ছে, অন্য ভাষায় কথা বলতে হচ্ছে, তার ভেতরে থেকে সারাক্ষণ ভেতরে যে বাংলা কবিতা নিয়ে ভাবা এবং তার রচনা করে যাওয়া, এইটা আমি মনে করি যে আপনাদেরকে আমার আমি একই সঙ্গে সকলের আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনাদের কাজের প্রতি কাজটা আমি মনে করি আমাদের থেকে অনেক বেশি সংগ্রাম আপনাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে ভালোবাসাটা আমাদের থেকে অনেক বেশি মাত্রায় আছে। হ্যাঁ, কারণ সেখানে বসে এই বাংলা কবিতারই কাজ করে যাচ্ছেন আপনারা। হুম, এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হয়।
আমরা তো বাংলা ভাষার ভিতরে আছি, চারপাশে আমরা বাংলা শুনছি, অনেক ফলে ধন্যবাদ। কোনো না কোনো কথা আমাদের মধ্যে কবিতার জন্ম দিচ্ছে। এই প্রসঙ্গটি উত্থাপন করাতে আমি একটি অভিযোগের কথা এবং অভিমানের কথা বলবো। সেটি হচ্ছে, আমরা যারা দেশের বাইরে থেকে বাংলা সাহিত্যের চর্চা করছি, আমরা তো আসলে বাংলা ভাষারই চর্চা করি, বাংলা ভাষারই কবি বা লেখক। কিন্তু হুম, হুম। যারা দেশের ভেতরে আছেন তারা আমাদেরকে একটি তৃতীয় শ্রেণীর সাহিত্যিক বা তৃতীয় শ্রেণীর নাগরিকত্ব দিয়ে ফেলেছেন। যেমন ধরেন বাংলা একাডেমি যারা দেশের বাইরে থেকে লেখালেখি করেন তাদের জন্য একটা দ্বিতীয় শ্রেণীর পুরস্কার প্রবর্তন করেছেন, সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার। সৈয়দ ওয়ালিউল্লাহ নামটার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। দ্বিতীয় শ্রেণীর এই জন্য বলছি যে ওর পুরস্কারের মূল্যমান কম, এটি শুধুমাত্র প্রবাসীদের দেওয়া হবে। এই বিষয়টি আমি তুলে দেবার জন্য অনেকদিন ধরেই বলছি যে যদি সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার রাখতেই হয় রাখুন, সকলের জন্য, দেশের ভেতরেও দেন বাইরেও দেন। বাংলা একাডেমি পুরস্কার দেশের ভেতরে বাইরে কোথায় ভৌগোলিক অবস্থান এটি বড় বিষয় নয়, বিষয় হচ্ছে যে সে কেমন লিখছে। তার লেখা যদি মানসম্মত হয় আপনার বাংলা একাডেমি পুরস্কার দিবেন, তার লেখা মানসম্মত হওয়া সত্ত্বেও তাকে কেন সৈয়দ ওয়ালিউল্লাহ দিতে হবে? বাংলা একাডেমি দেওয়া যাবে। আমি আমি আপনার সঙ্গে একমত। আমি এই সৈয়দ অলিউল্লাহ পুরস্কার আমার দুই একজন বন্ধু পেয়েছেন, তাদেরকে আমি বলেছি যে আপনারা এই পুরস্কার কেন নিয়েছেন, আমাকে দিলে আমি এটা কখনোই নিতাম। হ্যাঁ, এবং আমি ওই পুরস্কার বাংলা একাডেমির মাথায় ছুঁড়ে, মানে কপালে ছুঁড়ে মারতাম। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে কি যে এই বাংলা একাডেমির ভেতরে নানা রকমের রাজনীতি আছে, তো সেই সব রাজনীতির কারণে সেটা ঘটেছে। তারা মনে করছে যে এটা দিয়ে প্রবাসীদেরও হাতে রাখি, আর দেশে যেটা একটা পুরস্কার আছে সেটা দিয়ে দেশের লোকদেরও হাতে রাখি, এবং দেশের লোকদের কাদেরকে পুরস্কার দেওয়া হয় সে আপনি জহির জানেন। হ্যাঁ, হুম। অধিকাংশ ক্ষেত্রে, মানে 90% ক্ষেত্রে তো পুরস্কার দেওয়া হয় যারা তাদের তাবেদারি। হুম, হ্যাঁ, সাথে দুই কই একটা ভালো বাংলা কবি। পুরস্কারকে জায়েজ করা আর কি। হ্যাঁ, ফলে এইসব চলবে। আমি অবশ্য মনে করি যে বাংলায় বাংলাদেশের একজন বাংলা ভাষার একজন কবি বাংলা একাডেমি পুরস্কার যে পায়নি সে হচ্ছে এখন আসলে ভালো। তার হচ্ছে মেরুদণ্ড আছে। আমি প্রথমেই ধরে নিই যে মেরুদণ্ডহীন লোকরাই হচ্ছে ভবিষ্যতে বাংলা একাডেমি পুরস্কার পাবে। হুম। বাংলা একাডেমিকে প্রমাণ করার এখন সময় হয়ে এসে গেছে যে বাংলা একাডেমিকে প্রমাণ করতে হবে যে বাংলা একাডেমি মেরুদণ্ড। সেইটা বোধহয় পারবে না, তারা প্রমাণ করতে পারবে না তাদের মেরুদণ্ড আছে, কারণ রাজনৈতিক চাপ, রাজনৈতিক চাপের চেয়ে একটা হলেও রাজনৈতিক চাপ, আরেকটা হলো যে মানে প্রশাসনের চাপ থাকে একটা, আরেকটা হচ্ছে যে প্রশাসনের চাটুকারিতা করার প্রবণতাও থাকে এইসব প্রতিষ্ঠানগুলোর। সেই প্রবণতাটা সবচেয়ে ক্ষতিকর। দেখুন আমার খুশি করার যে আমার মনে হয় কি যে রাজনৈতিক চাপ না, আপনি খেয়াল করলে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে পুরস্কারটা তাকে দেওয়া হয় তিনি বা তার দলের লোকেরাই হচ্ছে বাংলা একাডেমিতে যেসব ফেলো থাকেন বা যারা পুরস্কারের জুরিতে যারা থাকেন, বিচারক যারা থাকেন, তাদেরকে নানাভাবে তাদের দেন দরবার করে পুরস্কারগুলো নেয় অধিকাংশ। খুব মানে একটা দুটো পুরস্কার হয়তো বাংলা একাডেমি কি করে বোঝানোর জন্য, একটা একটা ক্যামোফ্লেজ তৈরি করার জন্য হয়তো একটা ভালো লেখককে দেয়। এতে আমি মনে করি ওই লেখকও আসলে অপমানিত। হুম। আমি এই যে এই মানে রাজনীতির জন্য 5টা লোককে খারাপ, মানে রাজনীতির কারণে দিলাম, আর একটা লোককে ভালো লোককে দিয়ে বোঝাতে চাইলাম যে না আমরা ভালো লোককেও দিই, মানে উপযুক্ত লেখককেও দিই। এইটা হচ্ছে এক ধরনের বদমাইশ। হ্যাঁ, এটা এক ধরনের রাজনীতি। এই রাজনীতি থেকে বাংলা একাডেমি যতদিন না বেরিয়ে আসবে ততদিন আমি মনে করি বাংলা একাডেমি পুরস্কার যে কোনো লেখকের জন্য, একজন দণ্ডী লেখকের জন্য এই পুরস্কার গ্রহণ করা একেবারেই। একাডেমি সহ সকল রাষ্ট্রীয় পুরস্কারের মধ্যেই একই অবস্থা, এবং বেসরকারি পুরস্কার যেগুলো আছে, যেগুলো বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক পেট্রোনাইজ করে, সবগুলোই একই অবস্থা হয়ে গেছে। মানে এমন একটি পুরস্কারের কথা বাংলাদেশে হ্যাঁ, আপনি বলতে পারবেন না যে এটি শুধুমাত্র মেধার ভিত্তিতেই দেওয়া হচ্ছে। না সেটা তো বেশিরভাগ ক্ষেত্রে তো এই ব্যাংকে বলেন আর এই যে অন্যান্য প্রতিষ্ঠান বলেন, প্রত্যেকটার একটা বা বিভিন্ন সংবাদপত্র পুরস্কার দেয়। ধরুন আমি বলি এই সমকাল পত্রিকা যখন প্রথমবার সাহিত্য পুরস্কার দেওয়ার জন্য তারা পত্রিকা বিজ্ঞাপন দিল, তো আমি আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম যিনি সমকাল পত্রিকায় চাকরি করেন, তো জিজ্ঞেস করলাম যে এই পুরস্কার তো কে পাবে আমি জানি, তাহলে আপনারা বই কেন নিচ্ছেন, লেখকদের কাছে কবিদের কাছে কেন বই দিচ্ছেন? তাদের কাছে হাজার হাজার বই জমা পড়েছে,
কিন্তু তারা সেই বছর সৈয়দ শামসুল হককে পুরস্কারটি দিয়েছে। আচ্ছা। তো আপনি যখন আপনাদের সিদ্ধান্ত নেওয়াই আছে যে আপনি সৈয়দ শামসুল হককে দিবেন, আপনি আপনার এই যে কি বলে ওই সিনিয়র যারা, মানে আমি বলছি যে যারা নাকি একাধিক পুরস্কার পেয়ে এখন তারা প্রায় মৃত অবস্থায় চলে গেছে। সৈয়দ হককে আমি অবশ্য কখনো মৃত লেখক মনে করিনি, তিনি সবসময় সচল লেখক ছিলেন। কিন্তু আমি বলছি যে আপনি যদি প্রতিষ্ঠিত লেখককেই দেবেন, তাহলে আপনি বই চাইছেন কেন? মানে আমি বলছি যে এগুলো খুবই বদমাইশি। আর হ্যাঁ, বেসরকারি এই কারণে আপনি দেখবেন যে যারা নাকি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছে তাদেরকে দেয়। পুরস্কারের একটা সোশ্যাল কমিটমেন্ট আছে, তো পুরস্কার তাকেই দিতে হবে যিনি প্রতিভাবান, মেধাবী, কিন্তু এখনো তো লাইমলাইটে আসেনি। তাকে খুঁজে বের করে আনা হচ্ছে পুরস্কারের দায়িত্ব। সেটা না করে হ্যাঁ, এটাই হওয়া উচিত। পুরস্কারের দায়িত্ব হচ্ছে এটা হওয়া উচিত যে প্রকৃত প্রতিভাকে খুঁজে বের করা। হ্যাঁ। সেটা তরুণ হোক, অতি তরুণ হোক বা প্রবীণ হোক, যেই হোক। আপনি ভাবেন, আমি কিছুদিন আগে লিখেছিলাম যে আবু কায়সার পুরস্কার পাননি, কোনো পুরস্কার পাননি। কবি আবিদ আজাদ কোনো পুরস্কার পাননি। খন্দকার আশরাফ হোসেন বাংলা একাডেমি পাননি, আবিদ আজাদও পাননি, আবু কায়সারও পাননি। আরে বাংলা একাডেমি কিভাবে বলতে পারে যে বাংলা একাডেমি এই যে কবিদের দেয়, ভালো মানে প্রতিভাবান লেখকদের দেয়? বাংলা একাডেমিকে যদি আমি বলি যে বাংলা একাডেমি সারা জীবন অখাদ্য দিয়েছে, বাংলা একাডেমি আমাকে মারতে আছে, বলবে আমরা প্রকৃত কোনো লেখককে দেইনি। আরে ভাই, তোমরা দিয়েছো, যাদেরকে দিয়েছো তোমরা না দিয়ে পারো নি, না দিয়ে পারো নি, না দিয়ে না মানে এই পারোনি, যে এইটা হচ্ছে এক ধরনের জিনিস। আর আপনি প্রকৃত প্রতিভাকে খুঁজে বের করে তাদেরকে পুরস্কার দেওয়া, তাদেরকে পুরস্কৃত করা, সেটা আরেক জিনিস। পশ্চিমবঙ্গ থেকে একজন এখন দর্শক বলছেন যে ভারতের যে সাহিত্য একাডেমি তারা নাকি খুব স্বচ্ছভাবে পুরস্কার দেয়। এই সম্পর্কে আপনি কিছু বলবেন? সেটা আমার কিছু না কতটা স্বচ্ছতা? না ভারতের সাহিত্য একাডেমি পুরস্কার স্বচ্ছভাবে দেয় কিনা এই বিষয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না, কারণ সেটা আমার প্রতিবেশী দেশ এবং সেই সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নেই। স্পষ্ট ধারণা না থাকলে সেটা সম্পর্কে কোনো মন্তব্য করা আমি মনে করি না ঠিক। কালীয় কলম পুরস্কার নিয়ে একজন বলছেন যে এটি ব্যতিক্রম। না, আমি কোনো মন্তব্য করতে চাই আচ্ছা, না। এত স্পেসিফিক বিষয়গুলো প্রিয় দর্শক, রেজা করিম, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবং না, আমরা বাংলা একাডেমিটা একটা প্রশ্নক্রমে এসছে এই জন্য যে ওইটা একটা জাতীয় প্রতিষ্ঠান। হ্যাঁ, কালীয় কলম বা প্রথম আলো পুরস্কার বা জেমকন পুরস্কার এগুলি একেবারে ব্যক্তিগত উদ্যোগে দেওয়া হয়, একেবারে প্রাতিষ্ঠানিক পুরস্কার। সেগুলোর ব্যাপারে আমাদের মন্তব্য করা স্বাধীন। সেটা সঠিক না বেঠিক আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মন্তব্য করতে চাই। বাংলা একাডেমি জাতীয় একটা সংগঠন বলেই বাংলা একাডেমি প্রসঙ্গটা এসছে, বা ২১শে পদকের কথা বা স্বাধীনতা পদকের কথা হয়তো আমরা বলবো, কিন্তু অন্যান্য প্রাতিষ্ঠানিক পুরস্কারগুলো সম্পর্কে আমার ভাই কোনো মন্তব্য নেই। স্বাধীনতা পুরস্কার ঘোষণা হয়ে যাওয়ার পরে একজন বড় কবি অভিমান করলেন, অনেক কিছু করলেন, তারপরে আবার সেটা চেঞ্জ করে আবার তার নাম ঘোষণা করা হলো। এই ধরনের ছেলে মানুষ। এবারও স্বাধীনতা পুরস্কার একজনকে দেওয়া হলো। তারপরে সোশ্যাল মিডিয়া সহ নানান জায়গায় যখন ঝড় উঠলো যে এই লোককে কেন দিলেন, এই লোকের তো কোনো কন্ট্রিবিউশন নাই, তারপরে আবার তাকে বাদ দেওয়া হলো। এই যে ছেলে মানুষই আমি মনে করি যে যাকে পুরস্কার দেওয়া হয়েছিল তাকে বাদ দেওয়া ঠিক হয়নি, বাদ দেওয়া না দরকার ছিল না, তাদেরকে রাস্তায় এনে পেটানো দরকার ছিল। যে কারা তাদের নাম ঘোষণা করেছে, তারা জুরি বোর্ডে ছিল, তারা তাকে সমর্থন দিয়েছে, তারা তার নাম প্রস্তাব করেছে। হ্যাঁ, আমাদের এখানে হয়ে গেছে কি যে আড়ালে যারা কলকাঠি নাড়ে, মানে আমাদের এখানে যেসব মানে অযোগ্য লোক পুরস্কার পেয়েছে, অযোগ্য লোক আমি বলবো না লেখক, তারা অযোগ্য লোকরা যারা পুরস্কার পেয়েছে বা বড় বড় জাতীয় পুরস্কারগুলো যারা পেয়েছে, জাতীয় পুরস্কার বলতে আমি বোঝাচ্ছি যে বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পদক এবং ২১শে পদক যারা পেয়েছে, তাদের পেছনে যারা কাজ করেছে, যারা প্রস্তাবক ছিল, তাদেরকে সামনে আনা, তারা আর পদক কাউকে আপনি দিয়ে উপেক্ষা করা, উইথড্র করা, এটা প্রচন্ড অপমানজনক বলে আমি মনে করি। এসবের পিছনে এই অপমান করা হ্যাঁ, আমি আমার বাড়ির বাইরের কোনো একটা যে সবজিওয়ালাকে বাড়িতে ভুলবশত দাওয়াত করে ফেলেছি, তারপরে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিব, এরা হতে পারে না জহি? তা না করে অনুষ্ঠানের পরে যে দাওয়াত করেছে তাকে ধমক দেওয়া যেতে পারে। তাকে ধমক না, তাকে বের করে দেওয়া যেতে পারে। তাকে বের করে দেওয়া যেতে পারে, তার পদ কেড়ে নেওয়া দরকার, তার পদ কেড়ে নেওয়া দরকার। যারা সে যদি কোনো পদে থেকে থাকে সরকারি, তার পদ কেড়ে নেওয়া দরকার। এক্স্যাক্টলি।
ফরিদ ভাই, আমরা 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে আসছি, শেষ করব। হ্যাঁ। তো শেষ করার আগে আপনি একটি কবিতা করেন, আমি একটি কবিতা করি, তারপর শেষ করি। হ্যাঁ, ঠিক আছে, আমি আমার শেষ কবিতাটি পড়ি। কবিতার নাম ট্রেন, কবিতাটি পড়ি। যে হ্যাঁ, করেন। কবিতার নাম ট্রেন। ট্রেন আমাদের নামিয়ে দিয়ে গেল মাঝপথে অচেনা স্টেশন। ট্রেন আমাদের নামিয়ে দিয়ে গেল মাঝপথে অচেনা স্টেশন। মানুষ যেখানে যেতে চায় সেই গন্তব্য, নাকি তারা যেখানে নামে, নাকি গন্তব্যই খুঁজে নেয় তার নিজস্ব মানুষ। বিহাবল স্টেশনে নেমে আমরাও ভাবি এখানেই কি নামতে চেয়েছি, নাকি ট্রেনই নামিয়ে দিয়ে গেছে আমাদের এই ঘন কুয়াশা রাত্রিতে। যেখানে নেমেছি কিংবা যেখানে যাওয়ার কথা ছিল, কিছুই আসলে সত্য নয়। আমাদের চোখের সামনে শুধু ছবি হয়ে থাকে ট্রেনের জানালা আর খুব দ্রুত ছুটে চলা যমুনা। বিশাল দর্শন এই কবিতার মধ্যে, আমি আগেও পড়েছি কবিতাটি, আমার খুবই ভালো লেগেছে এটি। আমি একটি ছোট কবিতা পড়ে আজকের অনুষ্ঠান শেষ করি। আমার কবিতার নাম ভয়ের অনুপ্রাস। গায়ের নটে সকাল বেঁধে রাখি, এই শহরে সকাল এলে আঁতকে ওঠে পাখি। কেউ জানে না কোথায় কি যে ঘটে, আমার নাকি বন্ধ চোখ হাসে। আতঙ্কিত পাখির ডানা ভয়ের অনুপ্রাসে, কানাকানির শব্দ কিছু রটে। জীবন ফোনে বলল সেদিন রেগে, ঘটবে কিছু আলোর সাথে আলোর ধাক্কা লেগে। অবিশ্বাসের প্রকাণ্ড কানপাতি, কোথাও কিছু ফাটলো নাকি রাতে। ছন্দহীন এক আওয়াজ যন্ত্রপাতে, লোকালয়ে ঢুকলো বুঝি হাতি। ধন্যবাদ। ফরিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এই যুগলবন্দি পঞ্চম পর্বে যোগ দেবার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ দেখেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা এমনি করে মাঝে মাঝেই যুগলবন্দি অনুষ্ঠানে কবি, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী তাদের সঙ্গে এই অনুষ্ঠানটি করব এবং আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা শিল্পের মধ্যে থাকার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখলেন এবং যারা পড়লেন। ব্যক্তিগতভাবে একটা জিনিস বলে দিতে চাই যে কেউ যদি আমার কথায় আঘাতপ্রাপ্ত হন তাহলে আমি ক্ষমা চাই, কারণ কাউকে আহত করা আমার কাজ নয়। তবে অনেক যেসব বিষয়ে, যেসব অসঙ্গতি সমাজে থাকে, আমি মনে করি যে সমাজে যারা কবি লেখক তাদেরই সেটা বলা উচিত, কারণ আর কেউ এটা বলতে আসবে না। আমি বলেছি, হয়তো আমি কিছুটা রূঢ় হয়েছি। যারা আমার কথা আহত হবে তাদের জন্য আমি ক্ষমা চাই। ধন্যবাদ সবাইকে এই অনুষ্ঠান দেখার জন্য। অনেক আর ধন্যবাদ। জহির, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। আমরা শেষ করছি। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আপনারা সবাই।